নির্বাচন ব্যবস্থা ধ্বংসে জড়িতদের বিচার হবে। এই তিনটা নির্বাচনে যারা যুক্ত ছিল তাদের প্রায় সবাই অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। সেগুলোর বিচার হতে হবে, এগুলোর সুষ্ঠু তদন্ত হতে হবে। পদ্ধতিগত পরিবর্তন ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়, অভিমত বিশিষ্টজনদের। যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সিস্টেমটা যদি ঠিক না থাকে কোনোদিনও তারা ভালো, কোনোদিনও তাদের কেউ বলবে না তারা ফেয়ার। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দেখছিলেন প্রধান শিরোনাম। দর্শক, শিরোনামে এছাড়াও থাকছে: বদলে যাওয়া ঢাকায় এলেন ডোনাল্ড লু, প্রতিনিধি দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক কাল, প্রাধান্য পাবে অর্থনৈতিক সহযোগিতা, মত বিশ্লেষকদের। যে আলোচনাগুলি হবে সেগুলিতে নতুনত্বের মাত্রাও থাকবে, তবে নিশ্চিতভাবে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণ অভ্যুত্থানের সুফল ঠেকাতে ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল। জুলাই বিপ্লবে নিহতদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও ভাতা দেওয়ার দাবি। রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। আমরা যেন পরস্পর পরস্পরের প্রতি বিশ্বাস রাখি, আমাদের সঙ্গে তারা কাজ করবে। আইটি ডিপার্টমেন্ট বিজিএমএর সভায় মালিকদের হট্টগোল, হামলা হলে কাল থেকে সব কারখানা বন্ধের হুঁশিয়ারি, বিশেষ মহলের চক্রান্ত বললেন উপদেষ্টা। প্রকল্প বাস্তবায়নে বিদেশি ঋণ নির্ভরতা কমানোর নির্দেশ অর্থ উপদেষ্টার। জুলুম নয়, করদাতাদের স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের। বিধানসভার প্রচারণায় কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করার প্রত্যয় মোদির, প্রধানমন্ত্রীকে মণিপুরে শান্তি ফেরানোর আহ্বান কংগ্রেসের। 16 বছর পর কাজী সালাউদ্দিন মুক্ত বাফুফে, সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা, বিতর্ক থাকলেও স্বীকার করলেন না ব্যর্থতা। Rainbow Paints, the color of joy. দেখছিলেন বসুন্ধরাটি, অন্যান্য শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বিগত 15 বছরে নির্বাচন ব্যবস্থাকে পুরো ভেঙে ফেলেছে আওয়ামী লীগ। সংস্কার করতে হলে তাই আগে ঠিক করতে হবে কমিশনের মেরুদণ্ড, এমন মন্তব্য করেছেন ইসির সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আর কমিশনকে রাজনৈতিক দলের প্রভাব মুক্ত করা জরুরি বলে মনে করেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ভোট গ্রহণ হয় 2014, 2018 এবং 2024 সালে। রাজনৈতিক দল ও জনগণের কাছে 10ম জাতীয় সংসদ নির্বাচন একতরফা, একাদশ নির্বাচন রাতের আধারের ভোট এবং দ্বাদশ জাতীয় নির্বাচন ডামি নির্বাচন নামে পরিচিত। 15 বছরের স্বৈরশাসনের সীমাহীন নৈরাজ্যের ফসল ছিল সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া। ফলে ছাত্র জনতার বিপ্লব পরবর্তীতে গঠিত অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার কাজের অন্যতম নির্বাচন ব্যবস্থার পুনর্গঠন। সে লক্ষ্যে সরকার গঠিত 6 কমিশনের মধ্যে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত 4টি প্রতিষ্ঠান সংস্কার করার প্রক্রিয়া শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো হলো পুলিশ, বিচার ও জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন।
পুরো নির্বাচন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কমিশন দলীয়করণ হয়েছে বিগত 15 বছরে। আইন ও ইশতেহার প্রক্রিয়া সংস্কারের পাশাপাশি ভোটার তালিকার স্বচ্ছ হালনাগাদ জরুরি বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। এই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হয়, সেই আইনটার পরিবর্তন আনতে হবে। আইনটা যে সঠিক আইন নয়, এই আইনের মাধ্যমে পক্ষপাতদুষ্ট ব্যক্তিদেরকে, সরকারের যারা অনুগত তাদেরকে নিয়োগ করা সম্ভব। তারপর হলফনামার বিধান আছে, কিন্তু হলফনামার যে ছকটা এটা সঠিক নয়, এটা মান্দাতার আমলের এটাকে সংস্কার করতে হবে। তারপরে আমাদের আরপিওতে কিছু পরিবর্তন আনতে হবে, যেমন একটা দাবি হলো লেজের ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। দুদক সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন ব্যাপক অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত লোকবল নিয়োগ প্রয়োজন। খুব সময় লাগবে না আবার একই ধরনের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হওয়ার জন্য। একটা দলীয়করণের পরিবর্তে আরেকটা দলীয়করণ যদি আমরা আমলাতন্ত্র তৈরি করে ফেলি, তাহলে সেই আমলাতন্ত্র দিয়ে আমার সুশাসিত দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ আমরা পাবো, সেটা প্রত্যাশা করা তো কঠিন। নির্বাচনের জন্য অব্যাহত আলোচনা চললেও অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার আশ্বাসও দিচ্ছে রাজনৈতিক দলগুলো। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এদিকে নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন পদ্ধতিগত পরিবর্তন ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। কেমন হওয়া উচিত নির্বাচন কমিশন শীর্ষক সংলাপে তারা এই কথা বলেন। বক্তারা বলেন স্বচ্ছ সার্চ কমিটির মাধ্যমে প্রভাবমুক্ত ইসি গঠন করতে হবে। আর অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা বলেন নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন কমিশন। চারিদিকে যখন এই আলোচনা, এমন প্রেক্ষাপটে কেমন হওয়া উচিত নির্বাচন কমিশন তা নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। পথের সাথে কানেক্টেড মানুষজন থাকবে। আলোচনায় অংশ নেন নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। তারা বলেন এমন নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কমিশন প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারে। তারা যদি ফেরস্ত হয়, তাহলে সিস্টেমটা যদি ঠিক না থাকে, কোনোদিনও তারা ভালো, কোনোদিনও তাদের কেউ বলবে না তারা ফেয়ার। রাজনৈতিক নেতারা বলেন দেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার, এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে। ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতা যদি বন্ধ না হয়, তাহলে আসলে নির্বাচন আমরা কিছুতেই অর্থবহ করতে পারবো। জেলা উপজেলায় যারা স্টাফ আছে তাদেরকে ওই যে পুরনো সেই আমলের ধাঁচে সেইভাবে চলবে না, কারণ ডিসিউ টিউনোর কিন্তু কিছু করার থাকে না। অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন রাজনৈতিক দলসহ সব মতে প্রাধান্যের ভিত্তিতে সার্চ কমিটি গঠনের সুপারিশ করা হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার মতে নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 6-7 জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে, যাতে সব মতের, সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে। ইলেকশনের জন্য there has to be a kind of a neutral government. সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। বিশেষজ্ঞরা বলছেন শুধু আইনের পরিবর্তন নয়, ক্ষমতার লিপ্সা পরিহার করতে হবে সবাইকে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ছাত্র বিপ্লবে বদলে যাওয়া ঢাকা সফরে এলেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তার সঙ্গে আসা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইম্যান। রোববার দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবে দলটি। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ঢাকার প্রতিনিধি দলের সঙ্গে হবে দ্বিপক্ষীয় বৈঠক। এদিকে বিশ্লেষকরা বলছেন এ সফর দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর অর্থনৈতিক সহযোগিতা আলোচনার বড় জায়গা জুড়ে থাকবে বলেও মত বিশ্লেষকদের।
ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। নানা কারণেই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার নাম আলোচিত। এর আগের 3 বারের ঢাকা সফরে ডোনাল্ড লুকে নিয়ে হয়েছে নানামুখী বিশ্লেষণ। প্রেক্ষাপট ভিন্ন হলেও চলছে এবারও। স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এবারও এসেছেন ঢাকায়। তার সাথে এসেছেন দেশটির বাণিজ্য দপ্তরের প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ও ভারতের চেন্নাইয়ের মার্কিন কনসুলেটের রাজনৈতিক প্রধান ভিরসা পারকিন্স। এর আগে সকালে ঢাকা আসেন প্রতিনিধি দলের প্রধান, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। দুপুরে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। রবিবার দেখা করবেন প্রধান উপদেষ্টা সহ একাধিক উপদেষ্টার সাথে। বৈঠক হবে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ঢাকার প্রতিনিধি দলের সাথে। বর্তমান সরকার এসছেন যারা, নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অতীতে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটাকে পুষিয়ে নেওয়ার নিশ্চিত একটা এফোর্ট থাকবে, যেটা আমার মনে হয় যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মিউচুয়াল ইন্টারেস্টের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। এবারের সফরের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় বহুমাত্রিক আলোচনায় গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা। নতুন সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলোচনাগুলি হবে সেগুলিতে নতুনত্বের মাত্রাও থাকবে। তবে নিশ্চিতভাবে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের বাজেট বা অর্থনৈতিক ঘাটতির ক্ষেত্রে তারা আরো কতটুকু প্রগতিশীল ভূমিকা রাখতে পারে সেগুলি আমার মনে হয় আলোচিত হবে। আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিতভাবেই আসবে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় এর আলোকেও কিছু আলোচনা থাকবে, যেটা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিউচুয়াল ইন্টারেস্ট সেই জায়গাগুলিতে রিফ্লেক্ট করবে। রবিবারই ঢাকা ছাড়বেন ডোনাল্ড লু, তবে ব্রেন্ট নেইম্যানের কর্মসূচি একদিন বেশি হওয়ার কথা জানা গেছে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গণ অভ্যুত্থানের সুফল ঠেকাতে ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হায়নারা আক্রমণ করলে প্রতিহত করতে হবে। এ সময় হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে আহত নিহতদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও ভাতা দেওয়ার দাবিও জানান তিনি। সংগ্রাম, নিপীড়ন আর নির্যাতন গেল 17 বছরে বিরোধী দল বা মতের জীবনচক্র ছিল এমনই। সেই প্রেক্ষাপট সামনে রেখে গণতন্ত্র সংগ্রামে বীর শহীদদের স্মরণ শিরোনামে সভার আয়োজন করে বিএনপি। বৈরী আবহাওয়ার মাঝে শহীদ মিনারে সভায় যোগ দেন হাজারো মানুষ। ছিলেন গেল 15 বছরে স্বৈরাচারী হাসিনা সরকারের হাতে হত্যা গুমের শিকার শহীদ পরিবারের সদস্যরা। যে সরকার আমার ভাইকে এই অধরস্থে মেরেছে, আমি তাকে এই জমিনে এসে ফাঁসি চাই। কথা বলেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলন থাকা বিভিন্ন দলের নেতারাও। খুনিদের বিচারের দাবি জানান তারা। আজকের এই শহীদদের কথা যদি আমরা ভুলে যাই, আবার কিন্তু আমরা একটা ইতিহাসে আমরা কাঠগড়ায় দাঁড়াবো, আমরা একটা সংকটে পড়ব। এই গণহত্যা এবং এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে যারা নিহত হয়েছেন সবাইকে শহীদের মর্যাদা দেওয়া দরকার। বিচার শুধু আরম্ভ হয়েছে, ইনশাআল্লাহ এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। শহীদের রক্ত চায় একটা গণতান্ত্রিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান এবং বাংলাদেশের এক নতুন গণতান্ত্রিক যাত্রা। স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচারের দাবি করেন গত 15 বছরে হওয়া সব হত্যার। গতকাল গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানির উপর আক্রমণ করা হয়েছে, তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি। একজন নেতা শহীদ হয়েছে। বন্ধুগণ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মধ্যে লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে, আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, অনুষ্ঠানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে এই বিবৃতি পাঠান। বিবৃতিতে তারেক রহমান বলেন, গণতন্ত্র সম্পর্কে এবং
এর অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে আগ্রহ সৃষ্টির জন্য 2007 সাল থেকে প্রতি বছর 15 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রচলিত একটি বিশেষ দিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান আর আত্মদানকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সমবেদনা জানিয়েছেন। আগে সবাই একসাথে বসে চা খেতাম, আর এখন চা ভালোবাসেন? তাহলে ড্রয়িং রুমে আসেন। চা রেডি। এভাবে সম্পর্কগুলো মিষ্টি মধুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। শ্রমিক অসন্তোষের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সাভার আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। এদিকে শিল্প অধ্যুষিত গাজীপুরেও তৈরি পোশাক খাতে স্বস্তি ফিরতে শুরু করেছে। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। শিল্প উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, কেউ যদি ফ্যাক্টরি বন্ধের পায়তারা করে সেটা দেখবে সরকার। দাবি দিচ্ছি মাইনে নিচ্ছি, কিন্তু যাদের দাবি মাইনে নেয় তারা আমাদের উপরে আক্রমণ করে যে আমরা কাজ করতে আসি, এদের কাজ করতে পারতেছে না। যখন ছুটি হয় অন্য লোকজন আসি বা মারপিট করে বা আইডি কার্ড নিয়ে জায়গা সেনাবাহিনীরা, এরা তো আপনার 5টার পর তো থাকবো না, 5টার পর তো আমাকে আর ইয়ের মতো কোনো লোক নাই। যারা শিল্প অঞ্চলের সাথে সম্পর্কিত না, যারা শ্রমিক না, যারা এই ধরনের কার্যক্রম ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করবে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান নিব, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পোশাক কারখানাগুলোর চলমান সংকট উত্তরণের পথ নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টাদের সামনেই হট্টগোলের ঘটনা ঘটেছে। গার্মেন্টস মালিকদের হুঁশিয়ারি, হামলা হলে রোববার থেকে বন্ধ করে দেওয়া হবে সব কারখানা। তবে পোশাক কারখানার অস্থিরতার পেছনে বিশেষ কোনো মহলের চক্রান্ত দেখছেন শিল্প উপদেষ্টা। অ্যাডভাইজারের সাহেবদের কাছ থেকে আমরা ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন ছাড়া যাব না। একটু 5 মিনিট বসেন, 5 মিনিট। মূল কার্যক্রম আশুলিয়াস্থ তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে মতবিনিময় সভা। কিন্তু আনুষ্ঠানিক সকল বক্তব্য শেষ হওয়ার পরে সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় কারখানা মালিকরা উত্তেজিত। অ্যাডভাইজারদের মহোদয়ের কাছে শুনতে চাই, আপনারা যদি বলেন কালকে থেকে ফ্যাক্টরি আপনারা চালান, সরকার দায়িত্ব নেবে আপনাদের প্রোটেকশন দেওয়ার, আমরা চালাবো। আর না হলে আগামীকাল থেকে আমরা 13-1 দ্বারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। এমন ঘোষণা সামাল দিতে সামনে আসেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ভাঙচুরের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি। ধ্বংসাত্মক কাজ বন্ধ করুন, যদি বন্ধ না করেন আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এতেও সন্তুষ্ট নন কারখানা মালিকগণ। রোববার কারখানায় হামলা হলে মালিকদের পক্ষ থেকে কঠোর হওয়ার ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি। কালকে ফ্যাক্টরি খোলার পরে যদি একটা ফ্যাক্টরিও বন্ধ হয়, পরশুদিন থেকে সারা বাংলাদেশে আমরা 13 এবার পরিস্থিতি সামাল দিতে দৃশ্যপটে শিল্প উপদেষ্টা। সেটা বলেন, আর না হলে আমাদের অন্য কারখানা বন্ধে বিশেষ কোনো মহলের চক্রান্ত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। যদি ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটা আমরা মনে রাখবো। এর আগে আনুষ্ঠানিক বক্তব্য চলাকালে শ্রমিক নেতৃত্বের বক্তব্যের সময়ও হট্টগোল করেন তৈরি পোশাক কারখানার মালিকরা। সমস্যাগুলো এখানে মাননীয় উপদেষ্টারা আছেন, তাদের সাথে বলতে এসেছি, বলবো না আপনারা এভাবে ডিস্টার্ব দিলে। দফায় দফায় হস্তক্ষেপ করতে হয় বিজিএমইএ সভাপতিকে। আমরা রিকোয়েস্ট করছি, আসলে আপনারা অনুগ্রহ করে শোনেন। আমরা তো বলছি যে এরপরে যদি আপনাদের কারো বলতে হয় আমরা বলতে দিব, কিন্তু ওনার কথাটা শেষ করতে দেন। মতবিনিময় সভায় কারখানা মালিক শ্রমিকদের প্রতি উৎপাদনের চাকা সচল রাখার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। খুব দ্রুত সময়ের মধ্যে যে ন্যায্য দাবিগুলো আসবে, সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করব। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। একদম ফ্রেশ, বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ, বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা।
বিদেশি ঋণের ওপর ভরসা কমিয়ে দেশের অর্থ দিয়ে প্রকল্প করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কর দেয়ায় মানুষের হয়রানি কমাতে এই খাতে নানা সংস্কার করছে সরকার। এনবিআর চেয়ারম্যান বলেন, জোর জুলুম করে কর আদায়ের সংস্কৃতি বন্ধ করতে হবে। অর্থ আইনের মাধ্যমে প্রত্যক্ষ কর ব্যবস্থা করার পদ্ধতি নিয়ে আলোচনায় এনবিআর এর আয়োজন। বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, কর আহরণকে সহজ করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দিন দিন ঋণের বোঝা বাড়ছে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থের সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে। প্রকল্প বাছাইয়ে অগ্রাধিকার দিয়ে বিদেশি ঋণের উপর ভরসা কমানোর কথা বলেন তিনি। অর্থাৎ এটা যদি ঠিক না হয়, আমরা শুধু বিদেশি বিনিয়োগ বা বিদেশি আপনার এফডিআই বলেন, এফপিআই বলেন, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কোনটাই কিন্তু আমরা খুব বেশি আনতে পারবো। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, মানুষের উপর জোর জুলুম করে কর আদায় করা হবে না। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। এখনো পর্যাপ্ত রাজস্ব আহরণ করছে না এনবিআর, এটা বাড়াতে হবে বলে উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যা সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো আমন্ত্রণ আরেকবার। দর্শক দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে প্রশাসনকে ঢেলে সাজাতে চায় অন্তর্বর্তী সরকার। খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন নিউজ 24-কে জানান, ওএমএস বা খাদ্য বান্ধব কর্মসূচিতে কোনো রাজনৈতিক ব্যক্তি আর ডিলারশিপ পাবেন না। বিশ্লেষকরা বলছেন, শুধু চমক দেখানো সরকারি উদ্যোগ নয়, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিতে সিদ্ধান্তের বাস্তবায়ন জরুরি। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ নিয়ে নোবেল জয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট শপথ নেয় 21 সদস্যের উপদেষ্টা পরিষদ। দিন বদলের ডাক দিয়ে প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। গেল সপ্তাহে 52 মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সাথে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠকে সচিবদের দেন রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ার বার্তা। অন্তর্বর্তী সরকারের 1 মাসে কতটা রাজনৈতিক প্রভাবমুক্ত হতে পেরেছে মন্ত্রণালয়গুলো? খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস কর্মসূচিতে অনুসন্ধান করেছে নিউজ 24। সেখানে দেখা যাচ্ছে মহানগর, সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে 928টি কেন্দ্রে ওএমএস চালু আছে, যেখানে 14 লাখ পরিবার 30 টাকা দরে 5 কেজি চাল এবং 24 টাকা দরে 5 কেজি করে আটা পাচ্ছেন। খাদ্যের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন নিউজ 24-কে জানান, এখন থেকে রাজনৈতিক ব্যক্তি আর ডিলারশিপ পাবেন না। একদম ইম্পার্শিয়াল ওয়েতে ডিলারগুলো চেক করছি। কেউ কেউ পরিবর্তিত প্রেক্ষাপটে তারা নিজেরাই উইথড্র করে নিয়েছে, সরে গেছে, এখানে শূন্যতাও তৈরি হয়েছে কোথাও কোথাও। এটাকে আমরা একটা পলিসির মধ্যে এনে একদম ইম্পার্শিয়াল ওয়েতে যিনি এখানে থাকার কথা এবং যিনি শুদ্ধ চর্চার মাধ্যমে এই কার্যক্রমটি করবেন তাদেরকে দেওয়ার ব্যবস্থা করব একটা কমিটির মাধ্যমে জেলা পর্যায়ে। ধান চাল সরবরাহ যথেষ্ট মজুদ থাকার পরও কৃত্রিম সংকট দেখিয়ে যারা বাজারে চালের দাম বাড়াতো, এবার তাদের জন্য কঠোর হচ্ছে খাদ্য মন্ত্রণালয়। এতদিন আইন থাকলেও তার প্রয়োগে ছিল ঢিলে ঢালা ভাব। তখনই সংস্কার বলা হবে যদি এটা জনগণের জন্য উপকার হয় এবং অর্থনৈতিকভাবে রাষ্ট্রের জন্য লাভবান হয়। না হলে তো আমি সংস্কার করলাম, আমি কি সংস্কার করলাম তাহলে? আমার তো মূল উদ্দেশ্যই হলো জনস্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থ। রাষ্ট্রের স্বার্থই জনস্বার্থ, সুতরাং এই স্বার্থটা রক্ষা করাটাই প্রধান কাজ। বিশ্লেষকরা বলছেন, শুধু চমক দেখানো সরকারি উদ্যোগ নয়, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিতে দরকার সিদ্ধান্তের বাস্তবায়ন। যদি আমূল প্রশাসনিক সংস্কার করতে হয় তাহলে দেখতে হবে যে অন্যান্য ক্যাডারের যারা আছেন তারাও কি সমান ভূমিকা পালন করতে পারেন কিনা। সেগুলি যদি ইনশিওর করা যায়
তাহলে দেখা যাবে যে আমরা একটা ব্যবস্থা পাবো, প্রশাসনিক ব্যবস্থা পাবো যা প্রভাবমুক্ত এবং আপনার আরো বেশি দক্ষ। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন আমলারা এখন মানুষের সেবক নয়, সরকারের সেবাদাসে পরিণত হয়েছে। এই অবস্থার আমূল সংস্কার প্রয়োজন। সানাদি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান ছাড়াও সুফি মাজারে যে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত কয়েকদিনে কিছু দুর্বৃত্তের দেশের সুফি মাজারগুলোতে হামলা চালানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। এসব হামলার সঙ্গে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে, সেই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদাসির খান জ্যোতির বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে রাজধানীর আশুলিয়া থানার হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার জ্যোতির 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন। এর আগে শুক্রবার রাত 3:30টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। তার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা ওই মিছিলে গুলি চালায় এবং তাকে এই মামলায় দায়মুক্ত আসামি করা হয়। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে এই আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত বিদায় আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না তাদেরকে যদি এই মামলায় আনা হয় তাহলে কি রাজনৈতিক হয়রানি এবং উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। সন্ধ্যার সংবাদের সময় হলো আরেকটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এক বলে আউট। তুই আয়। এই যে পকেটে ক্লেমন একাডেমির ছাত্রদের সাফল্য দেখতে কার না ভালো লাগে। থ্যাংক ইউ ক্লেমন। নেক্সট শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে ৬,০০০-এর বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে। শরিয়া সম্মত যে কোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার করুন ইসলামী ব্যাংকের খিদমা ক্রেডিট। নেক্সাস পে মানে দর্শক, আবার স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ।
মালয়েশিয়া যেতে না পারা 17,000 শ্রমিকের টাকা ফেরত দেওয়ার দায় নেবে না বায়রা। ডিআরইউ সাগরণী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলে সংগঠনটি। বলেন, মানুষের এই টাকা ফেরত দেওয়ার দায় সিন্ডিকেটের 100 এজেন্সি। এ সময় বায়রা আবারও দখলের চেষ্টা করছে মালয়েশিয়ার সেই সিন্ডিকেট বলে অভিযোগ করেন তারা। বলেন, গেল 12 অক্টোবর ডিসি কমিটির মিটিং চলাকালে আচমকাই হামলা চালায় স্বৈরশাসকের দোসর মালয়েশিয়ান সিন্ডিকেট। আহত হয় তাদের নেতাকর্মী সহ সাধারণ সদস্যরা। ইসি মিটিং না করে ওনার একক সিদ্ধান্তে ওনার সহযোগী দু একজন আছে যারা নাকি পোষ্যপুত্র সিন্ডিকেটের, তাদের নিয়ে ওই ঘোষণা দিয়েছিলেন। যেই দায়িত্ব আমাদের সম্পৃক্ত না বাইরা, সেই যারা টাকা পায়নি এজেন্সির কারণে যারা নাকি টাকা সংগ্রহ করেছেন 5 লক্ষ 6 লক্ষ করে, সেই টাকা বাইরে হাউ ক্যান বি রেসপন্সিবল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনো প্রকারের সিন্ডিকেট চাই না এবং কোনো প্রকারের সিন্ডিকেট আমরা করতে দিতে পারি না। এবং আমাদের সরকারও এই ব্যাপারে যেন, এই নতুন সরকার আসছে, আমাদের সকলের প্রাণের যে দাবিগুলো, এই দাবিগুলো সরকার আমরা মনে করি বিবেচনায় করবেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে নরেন্দ্র মোদীকে রাজ্য পরিদর্শনের আহ্বান জানিয়েছে ভারতীয় কংগ্রেস। গেল 16 মাসেও কেন প্রধানমন্ত্রী রাজ্যটি সফর করেননি সে প্রশ্ন তুলেছে দলটি। আর এদিকে বিধানসভা ভোটের আগে কাশ্মীরে ফের সহিংসতায় 2 সেনাসহ 5 জন নিহত হয়েছেন। এরপরেও নির্বাচনী প্রচারণায় কাশ্মীরে গিয়ে রাজ্যটিকে সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করেছেন মোদী। ভারতের মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে গেল 16 মাস ধরে চলা সংঘর্ষে বারবার সমালোচিত হলেও রাজ্যমুখী হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নতুন করে এই 2 সম্প্রদায়ের মধ্যে ছড়ানো সংঘর্ষে সরকারের মতো উদ্বিগ্ন বিরোধী কংগ্রেস দলও। কেননা অস্থিতিশীলতার সুযোগে মণিপুরে বেশ কয়েকটি পুলিশ স্টেশন থেকে লুট হয় অন্তত 4000 অস্ত্র। বলা হচ্ছে এসব অস্ত্রের নিয়ন্ত্রণ এখন কুকি ও মেইতেই সম্প্রদায়ের হাতে আছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শান্তি ফেরাতে রাজ্যটি পরিদর্শনে যাওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস। কেন প্রধানমন্ত্রী এতদিন মণিপুর সফরে যাননি সে প্রশ্নও তুলেছে দলটি। তবে এ নিয়ে এখনো মুখ খোলেনি কেন্দ্রীয় সরকার। এদিকে কাশ্মীরে সহিংসতার বেশ কয়েকজন নিহত হলেও দিন না পেরোতেই রাজ্যটি সফরে গেছেন মোদী। অঙ্গীকার করেছেন শান্তি ফেরানোর। ভারতীয় জনতা পার্টি একটি সন্ত্রাসমুক্ত জম্মু ও কাশ্মীর তৈরি করতে যাচ্ছে, যা হবে পর্যটকদের জন্য স্বর্গরাজ্য। বিধানসভা ভোটের প্রচারণায় কাশ্মীর সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। আসমাতুলি, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। দর্শক, সময় হলো আরো একটা বিরতির। ফিরছি খেলার খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবারও স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। অবশেষে বাফুফের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। হুট করেই বাফুফেতে এসে গণমাধ্যমে ঘোষণা দিলেন 26 অক্টোবরের ভোটে অংশ নিচ্ছেন না তিনি। টানা 4 মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন বলেন, সামনের মেয়াদে যারাই আসবে তাদের কাছে ভালো থাকবে ফুটবল।
2008 সাল থেকে টানা চতুর্থবার বাফুফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। সরকার পরিবর্তনের পর বাফুফে ভবনে কখনো আসেননি তিনি, তবে বাফুফেতে তার অফিসিয়াল কার্যক্রমগুলো সেরেছেন অনলাইনে। শনিবারে প্রথমবার সশরীরে বিকাল 3টার দিকে বাফুফে ভবনে আসলেন কাজী সালাউদ্দিন। এসে হুট করে জানিয়ে দিলেন আগামী 26 অক্টোবরের নির্বাচনে অংশ নেবেন না তিনি। যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। 16 বছর বাফুফের দায়িত্বে থাকা সালাউদ্দিন কয়েকদিন আগেও নিউজ 24-কে জানিয়েছিলেন পঞ্চমবার নির্বাচনে দাঁড়াবেন তিনি। পরে হুট করে সরে যাওয়া এমন সিদ্ধান্তে চাপে নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরও দিলেন তিনি। আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট। আশা করবো আপনারা মনে কিছু রাখবেন না। 4 বার বাফুফের সভাপতির দায়িত্ব পালন করে নিজেকে ভাগ্যবান মনে করছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য আরো উন্নতি হয়, ভবিষ্যতে ভালোভাবে থাকে, এমনটাই কামনা করেন কাজী সালাউদ্দিন। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সন্ধ্যা সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।